সবার সম্মিলিত প্রচেষ্টাতে ইতিহাস রচনা হয়েছে। সাফ অনূর্ধ্ব-19-এর শিরোপা জয় করে এমন মন্তব্য করেছেন ফুটবলাররা। দীর্ঘদিনের পরিকল্পনা আর পরিশ্রমের ফসল এই শিরোপা বলেও মন্তব্য করেন তারা। এটাকে ফুটবলারদের নিজেদের স্বাধীন মতো খেলতে দেওয়ার কারণেই জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কোচ ও ম্যানেজার। এবার আর স্বপ্নভঙ্গের কোনো গল্প নয় অবনত মস্তকে হতাশার প্রস্থান। শির উঁচু করে সমস্বরে চিৎকার করে জানান দেবার সময় এসেছে, আমরা চ্যাম্পিয়ন, আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। চেষ্টা করছি ভালো খেলার, আর সেই ভালোটাই আমরা মাঠে প্রমাণ করতে পারছি। আর আজকে চ্যাম্পিয়ন হয়ে খুব আনন্দ লাগতেছে। আমরা খুবই যে আনন্দিত যে আমাদের দেশের মাটিতে খেলা, তারপরে হচ্ছে আমাদের বিজয় মাসে আমরা বিজয় এনে দিতে পেরে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমরা। দেশের নারী ফুটবলে এমন উপলক্ষ রচিত হয়েছে আরো অনেক, তবে এবারের জয়ে আনন্দটা একটু বেশি ছুঁয়ে যায়। একে তো মহাপরাক্রমশালী দল ভারত, তার উপর বিজয় গাথা রচিত হয়েছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে। দেশের মাটিতে খেলাটা তো আমাদের লক্ষ্য ছিল আমরা চ্যাম্পিয়ন হব বা ফাইনাল ম্যাচ খেলবো, এবং বিজয় মাসে যে 50 বছরের স্বর্ণপদকটা আমরা দেশকে দেব, মানে বিজয়ী পুরস্কারটা আমরা বাংলাদেশকে দেব। ফুটবলে একটা বেঞ্চমার্ক স্থাপন করেছেন নারীরা। সঠিক পরিকল্পনা আর অধ্যবসায়ে সফলতা ধরা দেবে এটা অনিবার্য সত্য। যদিও বন্ধুর পথ মোটেও সহজ ছিল না, কিন্তু ভালো করার দুর্নিবার ইচ্ছাতেই যে ওরা এখন ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের ফুটবলের জন্য এই বিজয়টা খুব প্রয়োজন ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুব প্রয়োজন ছিল, নারী ফুটবল দলের প্রয়োজন ছিল, ফুটবলের প্রয়োজন ছিল। আমাদের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিজয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, যার প্রতিফলন আমরা পেয়েছি। আমাদের মেসেজই ছিল আজকে তোমরা তোমাদের স্বাভাবিক খেলা খেলো। তারা একদম 100% আমাদের প্ল্যান অনুযায়ী আজকে ফুটবলটা খেলেছে। মেয়েরা যে ফুটবল খেলেছে তাতে আমরা আশাবাদী হতে পারি যে আমাদের নারী ফুটবল দল সামনে মানুষের আমাদের যে বাংলাদেশিদের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে। ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি, আজ শিরোপা জিতেছে অনুজরা, নিশ্চয়ই সামনের দিনে এই সফলতা ছুঁয়ে যাবে অগ্রজদেরও। নারী জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি যে ওরাই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চ্যাম্পিয়ন কোচ গোলাম রব্বানী ছোটন এবং অধিনায়ক মারিয়া মান্ডা। আপনাদের দুজনকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই, এত রাতে এরকম একটা ম্যাচ খেলার পর দুজন এসেছেন। প্রথমে একটু ছোটন ভাইয়ের কাছে যেতে চাই। ছোটন ভাই, কিছুটা প্রেশার ছিল কি না আজকের ম্যাচের ফাইনালের আগে? প্রতিপক্ষ ভারত, যদিও আপনি গতকাল বলেছিলেন যে খুব কনফিডেন্ট, যেহেতু আগে হারিয়েছি, তারপরে এত দর্শকের মাঝে খেলা, বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই পুরুষ বা নারী যে ফুটবলে বলি শিরোপা ছিল না, বিজয়ের 50 বছরে একটা শিরোপার সবাই চাচ্ছিল যে জিতুক বাংলাদেশ, সেটা হলো আপনাদের হাত ধরে। ওভারঅল কিছুটা চাপে ছিলেন কি ফাইনালের আগে? সাজিদ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি সময় টিভির সকল দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আজকে সময় টিভির সকল দর্শকদেরকে আমাদের আজকে যে মেয়েরা যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে আমরা স্বাধীনতার মাসে অনূর্ধ্ব-19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সাপের যেটা চ্যাম্পিয়ন হয়েছে সেটা সবার সাথে আমি শেয়ার করতেছি। আর আপনি যেটা বললেন চাপ, আসলে আমার প্রত্যেকটা টুর্নামেন্টে যে আমি চাপ অনুভব করি, আমার মেয়েরা আসলে এই টুর্নামেন্টের প্রথম খেলার থেকেই তারা যে ফুটবলটা খেলেছে, আমি মনে করি যে অনেকটাই চাপ তারা দূর করে দিয়েছে। যে আমার আত্মবিশ্বাস ছিল এবং সবারই ছিল যে আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং আমরা ফাইনালে জয়লাভ করে আসবো। মানে শুরু থেকে মানে মাঠের পারফরমেন্স দিয়ে অ্যাকচুয়ালি চাপটা আপনারা কাটিয়ে আসলে আমরা নিয়েছিলেন। আপনাদের সাথে খেলা শুরুর আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ফেভারিট হিসাবে আমরা মাঠে নামবো। তখন তাদের কঠোর অনুশীলন তারা প্রতিনিয়ত করছে, সেই জিনিসগুলো দেখে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। কিন্তু আমরা ফাইনালের আগে আমরা কথা যখন বলেছি তখন তারা প্রমাণ করেছে প্রত্যেকটা ম্যাচই তারা ভালো ফুটবল খেলেছে, ডমিনেট করে ফুটবল খেলেছে। 90 মিনিটস একই রিদমে খেলেছে এবং ইন্টেন্সিটি একই রকম ছিল। তো তাদের আমাদের প্রত্যাশা এবং সবার প্রত্যাশা আসলে তারা বাড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। একটু মারিয়ার কাছে যেতে চাই। গতকাল একটা কথা বলেছিল যে মানে টিম থেকে বলা হয়েছিল 2টো গোল করতে চাও। প্রথম ম্যাচে ভারতকে 1-0 গোলে হারিয়েছিল, এবার 2টো গোল হয়নি, তারপর শিরোপা জিতেছে। তো 2 গোল না করার কিছুটা হলেও কোনো একটু আক্ষেপ আছে কি, দুঃখ লাগছে যে চ্যাম্পিয়ন হয়েছে বাট 2টো গোল করা হয়নি? 2টা গোল হয়নি, কিন্তু আমরা তো একটা গোল দিতে পেরেছি।
কিন্তু ছাড়াও আমরা আগের ম্যাচেও কিন্তু তাদেরকে একটা গোল দিয়েছি, ওইটাই মিলিয়ে আমরা 2টা গোল মানে মেনে নিতেছি। মেনে এক্স্যাক্টলি একটা গোল আমরা দেখলাম যে একদম গোল লাইন থেকে তারা ফিরিয়ে দিল, সেটা কি মনে হয় যে গোল গোল ছিল, সেটা কি মনে হয়? না ছিল না। আমরা প্রথমে তো আমরা ভাবছিলাম যে এটা গোল হয়ে গেছে, কিন্তু রেফারি দেয়নি মনে হয়, আমরা এটা ভাবছি। কিন্তু পরে আমরা রেফারির সাথে কথা বলছি, রেফারি বলছে যে লাইনে থেকে যে মেন রেফারি ছিল ওনারা দেখছে বা গোল হয়নি বলে। তারপরে এই জন্যই আমরা মানে এই কথাটা মেনে নিছি, আমরা আমাদের কাজ যে কন্টিনিউ আমরা আবারও খেলবো, আবারও গোল দেব, সেভাবে আমরা ওই কথাটা মেনে আর কিছু বলি নাই। এক্স্যাক্টলি কেমন মানে টিমের ক্যাপ্টেন হিসেবে কেমন লাগছে যে এরকম একটা বিজয়ের মাস এবং 50 বছর আমাদের পূর্ণ হলো বিজয়ের, এরকম সময়ে একটা ট্রফি উপহার দিতে পেরে অ্যাজ এ খেলোয়াড় এবং অ্যাজ এ ক্যাপ্টেন কেমন লাগছে? প্রথমত বলি যে আমাদের লক্ষ্য ছিল আমরা ফাইনাল খেলবো, এবং আমরা আমাদের দেশের মাটিতে যখন এই খেলাটা সাব চ্যাম্পিয়ন যে আন্ডার-19, সেটা আমাদের দেশে আমরা আবার এই চ্যাম্পিয়ন ট্রফিটা রেখে দেব, সেই লক্ষ্য অনুযায়ী আমরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ উইন হয়েছি, আবার দর্শককে ভালো খেলা উপহার দিয়েছি, আর সেভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার জন্য আমাদের আর এখানে আরেকটা জিনিস আমি মারিয়ার সাথে শেয়ার করি যে এখানে আপনি যেটা বলেন 50 বছর পূর্তি আমাদের চলতেছে স্বাধীনতার, তারপরে আমাদের বিজয়ের মাস, এই জিনিসটা আমাদের চেয়ারম্যান আমাদের মাহফুজা আক্তার কিরণাপ্পা প্রত্যেক দিনই মারিয়াদেরকে উজ্জীবিত করতেন, উনি প্রত্যেক দিন দেখা করতেন, এবং এই জিনিসটা তাদের ভিতরে আসলে লালন করার যে আপনার জিনিসটা সেটা তাদের মনে গেঁথে দিয়েছিল যে আমাদের এক্স্যাক্টলি সেইটাই উনি করেছেন। এক্স্যাক্টলি একটা বিষয় যে মারিয়া বলল যে দর্শকদের সুন্দর খেলা উপহার দেওয়ার একটা প্রয়াস তাদের ছিল, এবং যারা মাঠে বসে দেখেছে ডেফিনেটলি তারা এনজয় করেছে খেলা। আমরা যারা টিভিতে দেখেছি, আজকে আমরা অফিসেও দেখেছি, আমাদের সবাই এই পুরো ম্যাচটা দেখেছিল, অপেক্ষা করছিল কি হয়, এবং বলের পাসিং বা বল কন্ট্রোলিং সব কিছু মিলিয়ে অসাধারণ, মানে এটা সবাই মানে প্রশংসা করতেই হয়। এটা আসলে দিন দিন আমরা দেখছি শুরু, এটা এমন না যে রাতারাতি হয়েছে, তার আগের টুর্নামেন্টগুলো তো আমরা দেখেছি যখন আন্ডার-18 আন্ডার-15 খেলেছে, এটাকে এর চেয়ে আরো বেটার কিছু মানে তারা তো খুব ভালো করছে। আপনার কি মনে হয় আরো কি ভালো করার এদের ক্যাপাবিলিটি আছে মেয়েদের? না, আমি মনে করি যে আমাদের যে মাননীয় সভাপতি যে আপনি 16 সালে যে পদক্ষেপটা উনি নিয়েছেন, ওনার যে ইচ্ছা প্রকাশ করেন যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, যেটা কোনো বিকল্প নেই। আসলে 16 সাল থেকে যে মারিয়ারা এই বাবুবেগ ক্যাম্পে আছে, তারা প্রতিনিয়তই কিন্তু উন্নতি করছে। আমি মনে করি যে এইটার ধারাবাহিকতা, তারা প্রতিনিয়ত তাদের যে আত্মবিশ্বাস বেড়েছে, এটা আপনি প্রতিনিয়ত তারা কঠোর অনুশীলন করছে, অনুশীলনের মধ্যেই থাকছে, এই জন্যই তারা দিন দিন তাদের আত্মবিশ্বাস, এবং আপনি যেটা বললেন খেলাটা প্রতিনিয়তই তারা টেকনিক্যালি ট্যাকটিক্যালি, এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বিশেষ দিক আপনি নজর যদি দেন যে ফিজিক্যালি প্রত্যেকটা দলের থেকে অনেক আগাম। আর আপনি জানেন যে ইন্ডিয়া হলো আপনার ওমেন্স ফুটবলে সাউথ এশিয়ার সবসময় তাদের একটা ঐতিহ্য ডমিনেট করে, তারা সবসময় ডমিনেট করে। কিন্তু এই টুর্নামেন্টটা আমি স্পেশালি বলবো যে আমরা আরও টুর্নামেন্ট খেলেছি, সেখানে আমরা জয়লাভ করেছি ইন্ডিয়ার সাথে, কিন্তু সমান সমান ছিল। আমি মনে করি এখানে আমাদের মেয়েরা ফিজিক্যালি অনেকটাই এগিয়ে ছিল, সেটা শুধু কঠোর অনুশীলনের জন্য। এক্স্যাক্টলি আপনার অ্যাজ এ কোচ কেমন ফিল হয়? আপনি সাফের 3টা, এটা আপনার থার্ড শিরোপা, অনেকগুলো শিরোপা জিতেছেন, 7, 8টা 9টার মতো শিরোপা জিতেছেন আপনার ক্যারিয়ারে মেয়েদেরকে নিয়ে, বাট সাফের শিরোপাটা একটু আমাদের দেশের জন্য অনেক বড় একটা উপলক্ষ, কারণ আমরা জানি আমাদের ফুটবলটা কিন্তু সাফ কেন্দ্রিক, ছেলেরা বা মেয়েরা যখনই খেলে সবার আগ্রহ বেশি থাকে। অ্যাজ এ কোচ আপনার মধ্যে কতটুকু স্যাটিসফ্যাকশন কাজ করে? সাফ অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের সাউথ এশিয়ার একটা মেন্স ফুটবল বলেন, ওমেন্স ফুটবল বলেন, এটা খুবই গুরুত্ব পায়। এবং স্পেশালি আমি এখানে আমাদের কাছে আরও গুরুত্ব পাই যে এখানে আমাদের সাউথ এশিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু আমাদের মাননীয় সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, এখানে আমাদের জেনারেল সেক্রেটারি কিন্তু আনোয়ারুল হক হেলাল। আমাদের আমরা মনে করি সাপে আমাদের ভালো কিছু করার এটা আমরা তাগিদ অনুভব করি, এটা আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে। মারিয়া, অনেক পরিশ্রম হয়েছে, দুবেলা অনুশীলন করা, ঠিকমতো হয়তো ঘুমাতেও পারেননি আপনারা, কারণ এরকম ট্রেনিং করলে কিন্তু ভোরবেলা উঠে, আমরা যেটা শুনতাম যে ভোরবেলা উঠে নাকি আপনাদের অনেক আর্লি মর্নিং ট্রেনিং শুরু হয়। না, আমাদের প্র্যাকটিস প্রত্যেক দিনে আপনার 5:30টায় শুরু হয়ে যায়, সেটা আর কি শুনেছি আমরা। তো অ্যাকচুয়ালি এই যে শুধু 2 বেলার প্র্যাকটিস হয় না, আমাদের অনেক সময় সারাদিনই ব্যস্ত থাকি, না হয় আমরা 4 বেলা প্র্যাকটিস হয়, সেভাবে। মানে এত কষ্ট করতে মানে কিভাবে মানিয়ে নেন আপনারা অ্যাকচুয়ালি, বা আপনি সহ আপনার সতীর্থরা? প্রথমত মানে যখন প্রথম আমরা তো অনেক প্রচুর কষ্ট ছিল, মানে রানিং এ থেকে প্র্যাকটিস থেকে আর সকাল সকালে ঘুম থেকে ওঠা, এগুলো কষ্ট ছিল। কিন্তু একটা জিনিস কি অভ্যাস হয়ে যায়, কন্টিনিউ যখন একটা জিনিসটা মানে করে যায়, তখন সেই জিনিসটা আর থাকে না। তো সেভাবে আমাদের প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি, এই জন্য আমাদের প্রবলেম হচ্ছে না।
সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে তো মাঠে প্রচুর দর্শক ছিল, আমার মনে হয় না এত দর্শকের সামনে আগে কখনো এরকম কোনো ফাইনাল ম্যাচ খেলেছেন। কেমন লাগছিল যে এত দর্শক মাঠে আপনাদের খেলা দেখতে এসেছে, এত আগ্রহ মানুষের, এটা কেমন লাগছে আপনাদের? আমরা চাইছিলাম কি যে দর্শকরা এসে আমাদেরকে উৎসাহিত করুক, আর আমরা তাদের সামনে আমরা আমাদের খেলাটা উপহার দেব, ভালো খেলা উপহার দেব, আর আমরা চ্যাম্পিয়ন হব। সেইভাবে আমরা দর্শকরা আসার সাথে সাথে আমরা আরো উজ্জীবিত হয়েছি এবং ভালো খেলা উপহার দিয়েছি। সামনে তো বড়দিনের একটা উৎসব আছে, নিশ্চয়ই সেটা আরো আপনার দ্বিগুণ হয়ে গেল উৎসবটা। জি, না, এখানে মজার ব্যাপার আসলে জি। বড়দিন ঈদ আমাদের আসলে খুব একটা পালন করার হ্যাঁ, আমরা জানি, আমরা ঈদের সময়ও তারা ছুটি পায় না, তারা এখানে থাকে, স্যাক্রিফাইস করে। জি। খেলোয়াড়রা আপনার বড়দিন ঈদ বলেন, জি। বাবু বিবনের সাথে আপনি জানেন যে হ্যাঁ, আমরা তো সেখানে যাই, ঈদের দিন দেখি তাদের একটা আলাদা একটা আয়োজন করা হয়, কিন্তু ঈদ বলতে আসলে তাদের আনন্দের কিছু সেটাই থাকে না। আমাদের আসলে মূল লক্ষ্য যে আসলে প্রতিনিয়ত কঠোর অনুশীলন এবং পারফরমেন্স ইমপ্রুভ। এক্স্যাক্টলি, এই যে একটা অনেক দিন ধরে তো এখানে আছেন আপনি মারিয়া, টিমের সঙ্গে একই সবার সাথে, এটা তো মানে থাকতে তো ভালো লাগে, একটা ফ্যামিলির মতো তো হয়ে গেছে নিশ্চয়ই। জি, ফ্যামিলির মধ্যে আমরা সবাই একসাথে আছি আর মেলামেশা করি সবার সাথেই। আর আমাদের স্যার তো কন্টিনিউ আমাদের প্র্যাকটিসে আসে, তাছাড়া আমাদেরকে অনেক সময় দেয় মেয়ের মতো, তো আমরা সেভাবেই কাটিয়ে দিই। এক্স্যাক্টলি। ছোটন ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, বাংলাদেশের সাফে আমরা ভালো করছি, একটা কন্টিনিউয়েশন আছে বয়সভিত্তিক দলগুলোতে, এবং মারিয়ারা কিন্তু এরপর হয়তো ন্যাশনাল টিমে চলে যাবে, তারা ধারাবাহিকভাবে আগাচ্ছে, অলরেডি অনেকে চলে গেছে, মৌসুমী, সানজিদা, কৃষ্ণারা চলে গেছে। পরবর্তী পাইপলাইনের কি অবস্থা একটু আপনার কাছে জানতে চাই। শাহিদ ভাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে আমাদের অলরেডি মারিয়াদের পরের যে ব্যাচটা আপনি জানেন যে আমাদের মহামারীর জন্য আপনার 19 সালে এবং 20 সালে কোনো খেলায় অনেক খেলা ছিল, হ্যাঁ, সেই খেলাগুলো আপনার পরিত্যক্ত ঘোষণা করেছে। তো একটা ব্যাচ আপনার 16 থেকে অলরেডি তারা 18 হয়ে গেছে। ওকে। তো এখন আমাদের সামনে 15 খেলা আছে। আমরা অক্টোবরে আপনার লাস্ট অক্টোবরে সারা বাংলাদেশ থেকে আমরা হান্টিং করি। আর আপনি জানেন তো আমাদের মহিলা ফুটবল কমিটি প্রতিনিয়ত তারা ইউনিসেফ কাপ এবং জিএফএ কাপ করে যাচ্ছে। সেখান থেকে আমরা ট্যালেন্ট বঙ্গমাতা টুর্নামেন্ট হয়, বঙ্গমাতা হচ্ছে, আমরা সেখান থেকে ট্যালেন্ট এনে আমরা অক্টোবরে আমরা আমাদের 15 টিম অলরেডি করে ফেলেছি। তো আমাদের এখন পাইপলাইনে আমাদের 15, আপনার 18, 19 এবং সিনিয়র। এখন আমাদের বাফুফে ক্যাম্পে অলরেডি 4টা টিম আপনার একসাথে আমাদের ট্রেনিং করতেছে আপনার বয়সভিত্তিক বা সিনিয়র টিমে খেলার জন্য। এই আন্ডার 15 যাদেরকে বলেন, তারা তো একদম রুট লেভেল থেকে আনা, তাদেরকে আপনারা গড়ে তুলবেন ভবিষ্যতের জন্য, কেমন ট্যালেন্ট পেয়েছেন আপনারা? হ্যাঁ, ট্যালেন্ট তারা মারিয়ারা যেভাবে আসছে, মারিয়াদের ভিতরে যে প্রতিভা ছিল, এখন যারা আসছে তারাও আপনার অবশ্যই সবাই প্রতিভা নিয়ে আসছে। আশা করি যে আমাদের এখানে মারিয়ারা যেভাবে ট্রেনিং করতেছে তাদের সাথে ওরাও খাপ খেয়ে আমি মনে করি যে সামনে তারাও একটা ভালো দল হিসাবে। এক্স্যাক্টলি, এবং তারা যেহেতু দেখছে মারিয়ারা এত ভালো করছে, দেখেও তারা ইন্সপায়ার হবে আর ডেফিনেটলি। এটাও একটা আপনি খুব ভালো কথা বলছেন যে আমাদের এখানে আপনার ফিলোসফি হলো সব কিছু এক। আপনি যদি খেলার স্টাইল বলেন, ফরমেশন বলেন, সব কিছুই যারা 15 আসছে তারাও কিন্তু আন্ডার 18 সিনিয়রদের সাথে ট্রেনিং করতেছে। ট্রেনিং এর কোনো এখানে কোনো 15 এর আলাদা 18 এর একই প্রেসক্রিপশন, একই ফিলোসফি, একই দর্শনে আপনার আমাদের মহিলা ফুটবলের কার্যক্রম চলছে। এক্স্যাক্টলি, আমরা আরো কথা বলবো ছোটন ভাই মারিয়া, তার আগে আরো কিছু রিপোর্ট আছে, আজকে তো অনেক বড় অর্জন, অনেকগুলো রিপোর্ট করা হয়েছে, আমরা সেগুলো একটু দেখে আসি। গেল 18 বছরে ফুটবলে মেয়েরা যতগুলো ট্রফি এনে দিয়েছে, ছেলেরা এনে দিতে পারেনি তার অর্ধেকও। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে জয়, মেয়েরা যেন মনে করিয়ে দিল ফুটবলেও আমাদের আছে সোনালী অতীত। মাঠে এসে সেই খেলা দেখে তাই যেন উপলব্ধি হলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের। এদিকে প্রতিভাবান এসব মেয়েদের সঠিক পরিচর্যা করা ও পুরস্কৃত করার কথা জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। 18 বছর হলো ছেলেরা ফুটবলে একটা শিরোপা জিততে পারে না। খুব কাছাকাছি গিয়েছিল এবছর, তবে 3টি টুর্নামেন্টে হারই সঙ্গী হয়েছে জামাল ভুঁইয়াদের। আমরা যেন ভুলতে বসেছিলাম বাংলাদেশেরও আছে ফুটবলে গৌরব করার মতো ইতিহাস। মেয়েরা তা মনে করিয়ে দিল, বুঝিয়ে দিল তাদের খেলা দেখতেও মাঠে এত দর্শক হয়, এদেশের মানুষ এখনও ফুটবল কতটা ভালোবাসে।
মাঠে এসে মেয়েদের খেলা দেখে আর সবার মতো হৃদয় জুড়িয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলেরও। অকপটে স্বীকার করলেন ছেলেদের অপ্রাপ্তি ঘুচিয়ে দিয়েছে এই মেয়েরা, তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই ধরনের একটি বিজয়, এই ধরনের বাংলাদেশ, আপনারা জানেন যে ফুটবলে অনেক দিন ধরে এই ধরনের একটি আশায় ছিলাম যে ধরনের চ্যাম্পিয়ন আমরা একটু হব। তো আমাদের ছেলেদের দুঃখটা আমাদের মেয়েরা গুছিয়ে দিয়েছে। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের সাফের প্রেসিডেন্ট এবং বাফুফের প্রেসিডেন্ট সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রত্যেক মেয়েদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই বিজয়ের মাসে এত বড় একটি বিজয় উপহার দেওয়ার জন্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ১৩ বছরের মেয়াদে মেয়েরা যতবার ট্রফি এনে দিয়েছে, ছেলেরা পারেনি তার অর্ধেকও। আনন্দে ভাসানোর জন্য মেয়েদের পুরস্কৃত করার আভাস দিয়ে রাখলেন। যেই সাপোর্ট দিয়েছে পাবলিক, এটাই আমি আশা করেছিলাম দিবে এবং আমি তাদের কাছে গ্রেটফুল যে সাপোর্ট দিয়েছে। এদের জন্য কোনো কিছু আছে কি? অবশ্যই থাকবে। এই দলটাই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব ১৫, ২০১৮-তে অনূর্ধ্ব ১৮ আর এবার ২০২১-এ জিতল অনূর্ধ্ব ১৯ আসর। ৩টি ট্রফি জেতা দলটা টিকে থাকবে নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কোরার আনাই মগিনী। নিজের একমাত্র গোলে শিরোপা এসেছে, তাই সন্তুষ্টি বেশি কাজ করছে তার মাঝে। এই বিজয়ে সামনের দিনে দেশে নারী ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তার। এদিকে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে আনন্দে ভাসছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জেতা শাহিদা আক্তার রিপা। আমার হাতে যে ট্রফিটা দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার, যেটি জিতেছেন শাহিদ আক্তার রিপা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার 5 গোল তিনি আছেন আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে এই ফাইনালে যার স্কোরে ভারতকে হারিয়েছে তিনিও আছেন। আমরা শুনবো তাদের অভিব্যক্তির কথা। রিপা, সর্বোচ্চ গোল স্কোরার এবং একই সঙ্গে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বিষয়টা কেমন লাগছে? অনেক অনেক আনন্দের বিষয় যে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, এবং দ্বিতীয় হচ্ছে আমি যে বেস্ট স্কোরার এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছি। সবাই টিমের অবদান ছিল, সবারই অবদান ছিল, যে অনেক আনন্দ লাগতেছে। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছেন, বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিলেন, কাছেও গিয়েছিলেন। যদি স্কোর করতে পারতেন সেটা কেমন লাগতো? সেটাকে আরও ভালো লাগার কথা ছিল। ধন্যবাদ। আমার সঙ্গে আছেন আজকের ম্যাচের একমাত্র গোল স্কোরার, যার গোলেই হচ্ছে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, সেই আনাই মগিনী। সব টিম শক্তিশালী টিম, নেপালের সাথে আগেই খেলছে আমরা, তো এখন ফাইনালে গেছে, আমরা যেতে পারছি। তো ফাইনালে এসে আমরা যদি ফুটে দিয়ে খেলি, আমরা মাঠে জয় নিয়ে ফিরতে পারবো, এই আশা নিয়ে আমরা মাঠে নামছি। মানে এই যে এই দলটা এখন বয়সভিত্তিক পর্যায়ে আপনারা চ্যাম্পিয়ন হলেন, আসলে সবারই স্বপ্ন থেকে একটা ন্যাশনাল টিমে যাবে এবং ন্যাশনাল টিমে পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই শিরোপাটা কি আপনাদের হচ্ছে যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে হচ্ছে আরও এগিয়ে নিয়ে যাবে বা কতটুকু সহায়তা করবে? আমাদের যতদিন খেলা খেলি ততদিন আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আর ভালোভাবে খেলে আমরা সব জায়গাতে চ্যাম্পিয়ন হতে পারবো, সেই আশা নিয়ে আমরা থাকবো। এই যে পরিবার পরিজন থেকে দূরে থাকেন, এখন নিশ্চয়ই বাবা মা বা হচ্ছে ভাই বোনদের কথা মনে পড়ছে, তাদেরকে কোনো কিছু বলবেন কিনা? যেহেতু আমরা খেলার আগে বাবা মাদেরকে কল করে বলা হচ্ছে যে আমাদের খেলা আসে আজকে, যে সবাই দোয়া করবেন, সবাই কি বলে খেলা টিভি দেখবেন, সে নিয়ে আমরা মাঠে আসি। এখন প্রত্যাশা কি, দেশের নারী ফুটবলকে কোথায় দেখতে চান? উপর লেভেলে দেখতে চাই। ধন্যবাদ। আনাই মগিনীর কাছ থেকে শুনছিলাম, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহিদা আক্তার রিপা। তাদের সকলেরই প্রত্যাশা যেই বিজয় মঞ্চ বা যে বিজয় গাথা তারা আজকে তৈরি করলেন, সেটা এগিয়ে যাবে আরও দূর, আরও বহুদূর, এবং এর পথ ধরে এই বাংলাদেশ নারী ফুটবল বিশ্ব দরবারে একদিন আরও উন্নত হবে, এমনটাই প্রত্যাশা। কমলাপুর স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়ন দলের কোচ গোলাম রব্বানী ছোটন এবং ক্যাপ্টেন মারিয়া মান্ডা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। একটা প্রশ্ন আমার ছিল অ্যাকচুয়ালি ছোটন ভাই, যেটা আমরা দেখলাম এবার টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবলাররা কিন্তু সরাসরি গোলে শট নিয়েছে অনেক বেশি। এটা কি আপনাদের কোনো একটা প্ল্যানিং ছিল, ট্যাকটিক্সের আওতায় কি এটা মাঠে কাজ মানে অ্যাপ্লাই করা হয়েছিল? না, আমাদের যে কৌশলগুলো ছিল সেটা প্রতিনিয়তই তারা আপনার ট্রেনিংয়ে করে থাকে। আমাদের এখানে আপনার প্রতিনিয়ত আপনার ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং মেন্টাল এই 4 কর্নারে আপনার প্রতিনিয়ত ট্রেনিং করানো হয়। এবং আমি আপনাকে আগে বললাম যে আমাদের ফিলোসফি কিন্তু সেম ফিলোসফি, যে প্রত্যেকটা টিম একই ফিলোসফিতে আপনার তারা অনুশীলন করে এবং আমাদের লক্ষ্য একই। তো আমি সবসময় আমাদের ট্রেনিংয়ের আপনার যে স্ট্রাকচার বা আমাদের যে এটা থাকে সেটা আপনার
রেগুলার বেসিসে তারা করতে থাকে। জি, আমার একটা প্রশ্ন আছে, যেটা আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে অনেক খেলাতে ভালো করে, বিগত কয়েক বছর ধরে করে আসছে। আমরা আন্ডার-19 ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, আন্ডার-19 বা আন্ডার-18, 15 মেয়েরা ভালো করছে, আন্ডার-17 ছেলেরা ভারতে গিয়ে বিভিন্ন দলকে হারিয়ে আসে। কিন্তু একটা তারা যখন সিনিয়র টিমে যায় সেই সফলতাটা ধরে রাখতে পারে না, সেই লেভেলে কম্পিট করতে পারে না। এটার কারণটা কি? আমাদের আমি মহিলা ফুটবল এটা বলতে পারবো খুব সহজ, জি, যে আমরা আপনি যদি দেখেন যে 14 থেকে 19 পর্যন্ত আমরা যখন 14 খেলেছে মারিয়ারা, জি, তখন আমরা চ্যাম্পিয়ন। জি, আমরা 15তে খেলেছি আমরা চ্যাম্পিয়ন, আমরা 18তে খেলেছি আমরা চ্যাম্পিয়ন, আমরা এখন মারিয়াদের বয়স 19, আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ। তা আমরা যখন আপনার 22 হবো, 22 বা 23, 24 তারা মারিয়ারা যদি একসাথে থাকে, জি, আমার বিশ্বাস যে তারা সেখানে সিনিয়র লেভেলেও তারা কম্পিট করবে। অলরেডি কিন্তু আমরা 2016 সালে যদি দেখেন মারিয়ার বয়স তখন 13, জি, সিনিয়র সাপে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে লিগের আপনার ড্র করেছি, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ফাইনালে কম্পিট করে আমরা হেরে গেছিল ভারতের সাথে। এখন আমাদেরকে কিছু সময় দিতেই হবে। এটাই হলো বাস্তবতা, যে আপনার বয়স্ক মহিলা আর যুবতী মহিলা এখানে অনেক ফারাক আছে। আপনার সব কিছুই, তার শরীর, শারীরিক গঠন, তার মেধা, সব কিছু এখানে পার্থক্য। তার মানে আমরা এটা বলতে পারি যে মারিয়া বা যারা এই ব্যাচটা যারা আছে, অবশ্যই এটা সিম্পল সহজ কথা, যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং এই ব্যাচটাকে আপনার এদেরকে, এরা যেন ফুটবলে থাকে, এদেরকে রাখতে হবে এবং এদের পিছনে আপনার যে ফুটবল ফেডারেশনের আমাদের একটা ইনভেস্টর তো দরকার। মাননীয় সভাপতি যে জিনিসটা করে যাচ্ছে, এই জিনিসটা যদি কন্টিনিউ হয়, আমার বিশ্বাস যে আমরা সিনিয়র লেভেলেও কম্পিট করব। এক্স্যাক্টলি। মারিয়া, আমরা দেখছিলাম যে মগিনী বলছিলেন যে তার স্বপ্নটা কি ফুটবল নিয়ে। আপনার অ্যাকচুয়ালি কি স্বপ্ন? আপনি তো অনেকগুলো ট্রফি জিতেছেন, অনেক শিরোপার স্বাদ পেয়েছেন, ভালো খেলছেন, অনেক প্রশংসা পাচ্ছেন। অনেকে কিন্তু আসলে এরকম এইটুকু অর্জনই হয়তো বা খুশি হয়ে যায়, ঠিক আছে আমি তো অনেক অর্জন করে ফেললাম। আপনার লক্ষ্য কি? সামনে আরো কত দূর আপনি যেতে চান অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন? টিমটাকে কোথায় দেখতে চান? আমাদের যে লেভেলে আমরা অনেক সময় আমরা জয় হয়েছি বা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু আমাদের সিনিয়র লেভেলে আমরা কিন্তু এখনো মানে সেই পর্যায়ে যেতে পারি নাই। তো আমরা সিনিয়র লেভেলে সেই পর্যায়ে আমরা দেখতে চাই যে আমাদের বাংলাদেশটা এগিয়ে গেছে আর একটা ভালো পর্যায়ে আছে। মানে সিনিয়র টিমটাও বড় বড় দলকে হারাচ্ছে, তাদের সাথে কম্পিট করছে, এটা নিশ্চয়ই, এটাই তো দেখতে চান। জি জি, Exactly. তো সেটাই আমি দেখতে চাই। সেক্ষেত্রে যারা সিনিয়র টিমে চলে গেছে, আপনাদের সঙ্গে ছিল, এখন নেই, তাদের সঙ্গে কথা হয়, তারাও কি একই ভিশন নিয়ে আপনার, মানে আপনার যে লক্ষ্য, যে লক্ষ্যের বা ইচ্ছার কথা বলছেন, তারাও তো নিশ্চয়ই এরকম একই ইচ্ছা নিয়ে তো সিনিয়র টিমে এখন আছে, তাদের সঙ্গে কথা হয় এইসব নিয়ে? আমাদের সাথে তো আমরা একসাথে প্র্যাকটিস করি আর আমরা আমাদের সব কিছুই কন্টিনিউ, যে কোনো প্রবলেম হয় বা কথাবার্তা সব কিছুই আমাদের একসাথেই। জি। তো আমার যে লক্ষ্য আর আমার বাকি যে সিনিয়ররা আছে ক্যাম্পে, ওনাদেরও সেম লক্ষ্য, যে একসাথে কাজ করলে অবশ্যই ভালো একটা পর্যায়ে যাওয়া যাবে। ডেফিনেটলি। ছোটন ভাই, ছোট করে জানতে চাইবো, একদম শেষ দিকে চলে এসেছি, সামনে এই মেয়েদের অ্যাকচুয়ালি আর কি কি অ্যাসাইনমেন্ট আছে এবং সেগুলো নিয়ে আপনি কতটা হোপফুল? না, অবশ্যই, যেহেতু আমাদের এখানে আপনার প্রতিনিয়ত তারা ট্রেনিং করতেছে, আমাদের ফুটবল ফেডারেশনের আপনার ডরমিটরিতে তারা আছে, আপনার অনূর্ধ্ব 15 আপনার ট্রেনিং করতেছে, তাদের সামনে খেলা আছে, যেটা একদম নতুন টিম অক্টোবরে আমরা গঠন করেছি। জি, আপনার 18 ট্রেনিং করতেছে, তাদের মার্চে খেলা আছে, আপনার সেপ্টেম্বরে আমাদের সিনিয়র টিমের খেলা আছে এবং ডিসেম্বরের খেলা আছে। মানে প্রত্যেকটা টিমের আপনার শিডিউল অনুযায়ী, আমাদের পরিকল্পনা অনুযায়ী তারা প্রতিনিয়ত কঠোর অনুশীলন করছে প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো করার জন্য। এক্স্যাক্টলি। এবং সেক্ষেত্রে আমাদের আসলে সেটা প্রত্যাশা যে যেহেতু প্রতিটা অলমোস্ট অনেকগুলো টুর্নামেন্ট আপনার হাত ধরে জিতেছে, সামনে যে নতুন দলটি এসেছে আন্ডার-15, তারাও ভালো করবে। আপনার কাছে ছোট করে জানতে চাইবো মারিয়া, যে আপনি কিছু বলতে চান কিনা, যে আপনি যেহেতু জিতেছেন, আপনার মনের কোনো কথা আছে যেটা আপনি দর্শক, আপনার পরিবারকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চান? প্রথমত ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, ওনার ইচ্ছা বা সব কিছু থেকে আমরা ভালোটা কিছু করতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে দর্শক সাপোর্ট দিয়েছে, উৎসাহিত করেছে, এই জন্য আমরা ভালো একটা খেলা উপহার দিতে পেরেছি এবং জয় করতে পেরেছি। ডেফিনেটলি আপনারা যে সুন্দর খেলা উপহার দিয়েছেন, আপনারা এমনইভাবে খেলতে থাকুন, দর্শক আরও মাঠে যাবে। ফুটবলের যে হারানো গৌরব, ফুটবলের যে দর্শক ছিল, আপনাদের এই খেলা দেখে মানুষ আরও মাঠে ফিরবে, এমনটাই প্রত্যাশা করছে। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং শুভকামনা সামনের জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন টিমের কোচ এবং অধিনায়কের সঙ্গে। চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো খেলতে চান সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতা
কাটানো সম্ভব বলে মনে করেন নাম্বার 75। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবার আগে বিমানবন্দরে এমন মন্তব্য করেন সাকিব। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ড সিরিজ না খেললেও সতীর্থদের পরামর্শ দিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে সামনের সিরিজগুলো খেলার প্রত্যয় জানালেন সাকিব। দল যখন নিউজিল্যান্ডে, সাকিব তখন যুক্তরাষ্ট্রের পথে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন নাম্বার 75। যদিও এই ছুটি নিয়ে তির্যক মন্তব্য এড়াতে পারেননি, তবে সাকিব এসব নিয়ে চিন্তিত নয়। 2021 সাল ছিল টি-20 বিশ্বকাপের বছর, যেখানে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে টাইগাররা। সাকিব মনে করেন নতুন বছরে তা কাটিয়ে ওঠা সম্ভব। হতাশাজনক একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল, সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। চেষ্টা থাকবে যে যে জায়গাগুলো আইডেন্টিফাই করা যায় একসাথে সবাই বসে সেই জায়গাগুলোতে যেন আমরা ইমপ্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজে সাকিব না খেললেও সতীর্থদের দিয়েছেন পরামর্শ। ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে অনেক। ব্যাটসম্যানদের খেলতে বললেন বুঝে শুনে। ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে পিচগুলো, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমে অনেকেই 100 করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়। সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। 20 জানুয়ারির আগেই বিপিএল খেলতে দেশে ফিরবেন সাকিব। গুঞ্জন আছে এবার বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার, যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়ে আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বরিশালে খেলা হবে। দেশ ছাড়ার আগে আসছে বছরে জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলার কথা দিয়ে যান সাকিব। না থাকার কোনো কারণ আছে? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে আকরাম খানের থাকা বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। তবে বোর্ডের ভিন্ন কোনো কমিটিতে থাকার আগ্রহের কথা জানিয়েছেন আকরাম। বুধবার সভা শেষে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব নিতে অন্য কেউ ইচ্ছে প্রকাশ করলে বিবেচনা করা হবে বলেও জানান বোর্ড প্রধান। একবার ফোন করেছি, বাট রিপ্লাই দেন, হয়তো বা যে কোনো সময় কল ব্যাক করবেন। আকরাম খানের কলটা কি এদিন রিসিভ করেছেন নাজমুল হাসান পাপন? কল রিসিভ করুন বা নাই করুন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে আকরামের সরে দাঁড়ানোর ঘোষণা শুনেছেন ঠিকই। সাধারণত ব্রিফিংয়ে সভাপতির আশপাশেই দেখা যায় যাকে, তিনি আজ যেন একটু আড়ালে। বোর্ডে যাকে অভিভাবক মানেন তিনি আকরামকে নিয়ে কি ভাবছেন সেটাই জানার চেষ্টা করেন গভীর মনোযোগে। আমরা এখনো কমিটি কাউকে দেই নেই, কমিটি বানাই নেই, কাজে এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল এটা তো শেষ হওয়ার পরে আবার ছাড়া যায় নাকি? ইন্টারিম পিরিয়ডটা আকরাম চালিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় এই সময়টাও থাকতে চাচ্ছে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো না এই সময়টা না। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করবো না, নাথিং লাইক দ্যাট। ও মনে করে যে এটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। বিশেষ করে এই বায়ো বাবলের জন্য এই কোভিড সিচুয়েশনে থিংস হ্যাভ বিকাম মাচ মোর কমপ্লিকেটেড। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, কমিটি করব। অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দেবে। নাজমুল হাসানের বোর্ডে নতুনের আবাহন। আকরাম খান না থাকলে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কি নতুনদের মধ্য থেকে কাউকে আনা হবে, নাকি আস্থা রাখা হবে অভিজ্ঞদের ওপরই? তা নিয়ে ইতোমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিসিবি প্রধান। এমন একজনকে কাউকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। পার্সোনালি কারো কোনো ইন্টারেস্ট থাকলে পাঠাতে পারে। ভাইস চেয়ারম্যান কিন্তু খালেদ মাহমুদ সুজন যখন নাকি ডেভেলপমেন্টে যখন ওকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো, ওই জায়গাটা একটা গ্যাপ হচ্ছে। ক্রিকেট অপারেশনসের কার্যক্রম নিয়ে আগের টার্মে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আকরাম সুজনের দ্বন্দ্বের কথা সবাই জানে। বিদেশি কোচ নিয়োগ আর জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যবস্থাপনায়ও নানা সময় বিতর্কের মুখে পড়েছেন আকরাম। মাঠ ও মাঠের বাইরে এসব নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই নতুন মেয়াদে দায়িত্ব যেই নিক, চ্যালেঞ্জটা থাকবে বড়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারের বিপিএলে কোনো আইকন ক্রিকেটার থাকছে না। গ্রেডিং সিস্টেমে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। এবার বিদেশিদের তুলনায় দেশি খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পাবেন। ড্রাফটের বাইরে একজন দেশি ও 3 জন বিদেশি রাখার সুযোগ পাবে দলগুলো। তবে 6 ফ্র্যাঞ্চাইজির নাম এখনও চূড়ান্ত করতে পারেনি বোর্ড, যদিও চ্যাম্পিয়ন দলকে 1 কোটি টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে এবারের আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ইনজুরিতে মাঠের বাইরে তামিম ইকবাল, প্রত্যাবর্তনের মঞ্চটা বিপিএল। টানা দ্বিতীয় দিনের মতো হোম অব ক্রিকেটে ব্যাটিং অনুশীলন ওয়ানডে অধিনায়কের। বিপিএলেও উইলও চালাতে চান এভাবে। নিউজিল্যান্ডে অবস্থানকারী টেস্ট দল ছাড়া বিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে সব ক্রিকেটারই। আয়োজকদের প্রস্তুতি কতদূর? আনুষ্ঠানিকভাবে 6 ফ্র্যাঞ্চাইজির নামই তো প্রকাশ করতে পারেনি গভর্নিং কাউন্সিল, তবে আয়োজন নিয়ে কিছু নতুন খবর জানাতে পেরেছে তারা। বিপিএলটা এবার একটু আনসার্টেন ছিল আমাদের। নিউজিল্যান্ড সিরিজের টিম খেলতে পারবে কিনা, ওদের নেগেটিভ হবে কিনা, ওইটার ওই কোভিড রেজাল্টটা, এটার জন্য আমাদের সব কিছু কনসিডারেশনে নিতে হয়েছিল। তো নিতে হয়ে আমাদের প্রিপারেশন সব কিছুই ছিল। তো এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। 6টা টিমকে আমরা কিছু মানে যে রুলসগুলি দিয়েছি আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিই। না হওয়ার সম্ভাবনাটাই বেশি উদ্বোধনী অনুষ্ঠান। করোনায় অর্থাভাবে ভোগা দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি আগের চেয়ে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। কোনো আইকন প্লেয়ার বলে কিছু নেই, আমরা গ্রেডিং করে দিয়েছি ABCDE এরকম করে গ্রেডিং। ফরেন প্লেয়ারদের ক্ষেত্রেও লোকাল প্লেয়ারের ক্ষেত্রেও। লোকাল প্লেয়ারদের জন্য 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18, 12 এরকম করে আমাদের একটা স্ল্যাব। ফরেনদের ক্ষেত্রে $70,000 থেকে স্টার্ট, 70,000, 50,000, দেন 30,000, 25, 20 এরকম করে। ন্যাশনাল টিমের প্লেয়ার 2-4টা ম্যাচ রেস্ট চায়, তারা রেস্ট দেওয়া হবে। পেমেন্টের ক্ষেত্রে ওটা আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে ওটা ঠিক করে দেবো। এটা করে লোকাল প্লেয়ার আউটসাইড ড্রাফট তারা নেগোশিয়েট করে আগে নিতে পারবে, এবং আউটসাইড ড্রাফট 3টা ফরেন প্লেয়ার নিতে পারবে। বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ 27 ডিসেম্বর। কোনো কারণে ওই দিন সম্ভব না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে এই আয়োজন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। একঝাঁক নারী খেলোয়াড় নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এফসি জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমি নামে নতুন দল গঠন হয়েছে। এলাকার মেয়েরা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে ফুটবল খেলায় অংশ নিলেও এখন নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। পড়ালেখার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জনগাঁও সহ আশপাশ এলাকার মেয়েরা বিচ্ছিন্নভাবে ফুটবল খেলায় অংশ নিত, তবে শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের অভাবে পিছিয়ে থাকত সবসময়। খেলোয়াড়দের আগ্রহে কয়েক মাস আগে স্থানীয় ক্রীড়াবিদ পরিমল রায় ও মোহন রায়ের উদ্যোগে এফসি জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমি নামে একটি দল গঠন করা হয়। সেখান থেকেই জনগাঁও বহুমুখী সবুজ সংঘ মাঠে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে নিয়মিত অনুশীলনের মাধ্যম শুরু করে মেয়েরা। কয়েক মাসের ব্যবধানে জেলার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি তারা। নিজেদের অদম্য শক্তিতে জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনে আসা এখানকার নারী ফুটবলারদের। এখন আমাদের একাডেমি হওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত মাঠে খেলা শিখি, অনুশীলন করি। ড্রেস পাইছি, বুট পাইছি, বিভিন্ন খেলার সামগ্রী পাইছি। এগুলো পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং খেলতেও চাই ভালো করে। বর্তমানে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন টুর্নামেন্টে খেলছি। আশা রাখছি যে ভবিষ্যতে আমরা জাতীয় মহিলা টিমে খেলবো। যদি ভালো খেলে জাতীয় টিমে যদি চান্স পায় তাহলে ওদের নাম, আমাদেরও নাম। স্থানীয় ক্রীড়াবিদ ও এলাকাবাসীর সহযোগিতায় দলকে এগিয়ে নিতে হচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা পেলে স্বাচ্ছন্দ্যে খেলায় এগিয়ে যাবে মনে করেন সংশ্লিষ্টরা। মাঠে দুবেলা অনুশীলন হয়, সরঞ্জাম মোটামুটি আমরা সব মেয়েদের দিতে পারিনি, এখনো অনেক মেয়েদের বাকি আছে। সহযোগিতাটা আমরা যদি পাই ফুটবল ফেডারেশন বা জেলা ক্রীড়া সংস্থা এদের থেকে, তাহলে আশা করি আমরা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে ন্যাশনাল টিমে আমরা কয়েকজনকে খেলাতে পারব। খুবই আশাবাদী আমরা যে এই টিমকে নিয়ে আমরা খুব ভালো একটা সাফল্য করতে পারবো। চলতি বছরের সেপ্টেম্বরে কয়েকজন খেলোয়াড় নিয়ে দলটি গঠন করা হলেও বর্তমানে এখানে অনূর্ধ্ব 10 থেকে 16 পর্যন্ত অর্ধশতক খেলোয়াড় রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।